বাইসাইকেল থিফ যথেষ্ট ভালো বাজেটের ছবি। ডিসিকা নিজে টাকা ঢেলেছিল এবং অন্যান্য প্রডিউসার্স ছিল, 2-3 জন মিলে ছবিটা হয়েছিল। কিন্তু তার যে স্পিরিটটা, আমরা যদি ওই বিতর্কিত জায়গাটাকে একটু যাই যে বাইসাইকেল থিফ না বাইসাইকেল থিভস, সেখানে কিন্তু অনেক কিছু সূত্র খুঁজে পাওয়া যেতে পারে। আমরা যারা তথাকথিত প্রিভিলেজড ক্লাস, আমরা হয়তো তথাকথিত একদম পুঁজিবাদী না হতে পারি, কিন্তু আমরা সবাই তো বুর্জোয়া জিনিসটার মধ্যে রয়েছি। ভারতবর্ষ না টোটালি পুঁজিবাদী, ভারতবর্ষ না সামন্ততন্ত্রকে বিদায় করেছে। বাইসাইকেল বিষয়টাকে যে চয়েস করা হয়েছে, মানে এটা তথাকথিত এই মুহূর্তে উন্নত দেশের রাষ্ট্রপতি মানে প্রধানরা তারা সাইকেলে করে অফিস যান, কিন্তু এটা এক সময় কমন ম্যানের জিনিস ছিল। ভিক্টোরিয়া দেসিকা নিজে তখনকার দিনের ইটালির বিখ্যাত অভিনেতা, খুবই ভালো অভিনেতা এবং নাম করা অভিনেতা। 1922 সালে পৃথিবীতে প্রথম ডকুমেন্টারি হয়। ডকুমেন্টারি ফিল্ম যদি না আসতো তাহলে এই ধরনের নিউ রিয়েলিস্টিক সিনেমাগুলো আসতো না। মেকিংটাকে স্টাডি করাটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। ক্যামেরা প্রায় বোঝা যায় না, ওরা কিন্তু একদম ফিল্ম গুলে খেয়ে নিয়েছিল সম্পূর্ণভাবে। ক্যামেরা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তার ব্লকিং এত ভালো, ভয়ঙ্কর একটা রিয়েলিটি। যে রিয়েলিটিটা এন্ডে বাবাকে এবং ওই চোরে পর্যবসিত করছে, এবং এই গল্পটা কোনো একজন চোরের গল্প হয়ে দাঁড়াচ্ছে না। তার কারণ চুরি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে মিশে যাচ্ছে তার বাবা আর ছেলে হাত ধরে। নমস্কার, আমরা চলে এসেছি ভাবনাঘর পডকাস্টের ফিল্ম সেগমেন্ট মানে সিনেমা থেকে আরেকটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমরা ভিক্টোরিয়া ডিসিকা পরিচালিত বাইসাইকেল থিভস বা দ্য বাইসাইকেল থিফ, এটা বললাম কারণ টাইটেলটা নিয়ে একটা ডিসক্রিপেন্সি আছে এবং সেটা আমরা জানি না সেটা কিভাবে তৈরি হয়েছে, সেটা একটু জিজ্ঞাসা আমরা কথা বলবো। তবে বাইসাইকেল থিভস এটাই আমরা বেশিরভাগ অ্যাভেলেবল রিসোর্সে পেয়েছি। সেই ছবিটি নিয়ে, যে ছবিটি আমি ব্যক্তিগতভাবে সিনেমার ছাত্র হয়ে ওঠার জার্নির ক্ষেত্রে, তারপরে যখন ছবি বানাতে শুরু করলাম এবং সিনেমার অনুরাগী হয়ে উঠলাম, একটি বিশেষ জায়গা, একটি খুব ভালো লাগার জায়গা মনের মধ্যে রেখেছে। কারণ ছবিটি এমন একটি মানবিক সম্পর্কের গল্প বলে, যেটা সবসময় খুব প্রাসঙ্গিক, যেটা সবসময়, আর যখন বিশেষভাবে এখন বড় হচ্ছি তখন সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, অনেক সম্পর্ক চলে যাচ্ছে, অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, তখন আবার বাইসাইকেল থিফের ছেলে আর বাবার সম্পর্কের গল্পটা দেখতে বসে একটা অন্য রকমের ভালো লাগা তৈরি হয়। আর আজকে আবারও এই ছবি নিয়ে কথা বলার ক্ষেত্রে আমার সঙ্গে রয়েছে সৌমেন্দু ভট্টাচার্য। সৌমেন্দুদা ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা কি একটু কনফিউশনটাকে নিয়ে ফার্স্ট একটু কথা বলো তো? হ্যাঁ, মানে একটু দেখি এটা মূল গল্পটায় সেই অনুযায়ী যদি করতে হয় তাহলে কথাটা হচ্ছে লাদ্রি দে বাইসাইক্লেত। সেইটার ইটালিয়ান থেকে যদি ইংলিশ করতে হয় তাহলে করতে হবে দ্য বাইসাইকেল থিভস। আচ্ছা, কিন্তু সামহাউ আমার ধারণা এটা অস্কারের জন্য সে সময় বিভিন্ন একটা যাওয়া টাওয়া এসবের ব্যাপার হয়েছিল, আচ্ছা, বা আমেরিকান প্রিন্ট রিলিজ করার জন্য দ্য বাইসাইকেল থিফ এই হিসেবে জিনিসটা এসেছিল। আচ্ছা, দুটোই পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিন্তু অরিজিনাল ভার্সনগুলোতে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি দ্য বাইসাইকেল থিফ, কিন্তু উইকিপিডিয়া বা ইউটিউবের যে পোস্টারগুলো তুমি পাচ্ছ সেগুলো সব ইংলিশ ভার্সন, আমেরিকান ভার্সন। আচ্ছা, সেখানেই সমস্যাটা হয়েছে। আচ্ছা, মূল গল্পটা উপন্যাস যেখান থেকে নেওয়া সেটাই কিন্তু নামটা বাইসাইকেল থিভস, সেটা বৃহত্তর ক্ষেত্রে পুরো জিনিসটা কিন্তু যাচ্ছে। হয়তো আমরা পরবর্তীকালে আলোচনায় আমরা এটা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে এই যেমন আমি ধরো মানে বাইসাইকেল থিভস ছবিটি দেখতে গিয়ে সম্পর্ক, মানবিক সম্পর্কর কথাটা, মানে শব্দটা বোধহয় প্রথম মাথায় আসে, এবং বাবা আর ছেলের একটা অদ্ভুত গল্প গোটা ছবি জুড়ে রয়েছে। তার সঙ্গে অদ্ভুতভাবে ডিরেক্টর, পরিচালক, সমাজ, রাজনীতি, শ্রেণী শোষণ, অনেক ধরনের অনেক কিছুকে ঢুকিয়েছে। কিন্তু যেটা প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করে অ্যাজ এ মেকার আমার কাছে, যে ছবিটা ভীষণ ভাষার দিক থেকে খুব সহজ, আর একটা ইউনিভার্সাল ফাদারহুড এই কনসেপ্টটাকে এক্সপ্লোর করা আছে। তাই কি ইউনিভার্সাল ফাদারহুড কি, নাকি ইউনিভার্সাল লাইভলিহুড, হিউম্যানহুড, এবং তার মধ্যে বাবা ছেলের রিলেশনের একটা জায়গা। আচ্ছা,
তার কারণ আমরা যদি ওই বিতর্কিত জায়গাটাকে একটু যাই যে বাইসাইকেল থিফ না বাইসাইকেল থিভস, সেখানে কিন্তু অনেক কিছু সূত্র খুঁজে পাওয়া যেতে পারে। বাবা শেষে একটা বাইসাইকেল চুরি করে ধরা পড়ে এবং মানুষের কাছে মার খায়। তার আগে মূল যে জিনিসটা, বাবার একটা বাইসাইকেল ছিল, সেটা খারাপ হয়েছিল, সেটা সারাতে দেওয়া হয়েছিল, সেটা ছাড়ানোর পয়সা ছিল না, সামহাও বাড়ির জিনিসপত্র মানে চাদর টাদর এসব করে বাইসাইকেলটা ধরানো বার করা হলো। কিন্তু এরপরে আর একটা চুরি হচ্ছে ওর সাইকেলটা, নিজের সাইকেলটা। তার মানে এটা কিন্তু শুধু একজন বাইসাইকেল থিফের গল্প নয়, দুটো চুরি তো আছেই, সুতরাং বাইসাইকেল থিভস এক। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে আমরা ওই ছেলেটিকে, যে ছেলেটি চুরি করে, তার পাড়ায় গিয়ে যখন খোঁজে, আমরা যে মানুষগুলোকে দেখি, তার ঘরে যখন ঢুকি, যে ঘরটাকে দেখি, এবং আমরা না কিছু বললেও বুঝতে পারি যে এরাও প্রায় ওরই মতো নিরন্ন। সাইকেলটা হয়তো তারও দরকার, ওই চুরির টাকায় হয়তো যে চুরি করেছে তার সংসারটা চলবে, তার মা সেটা পরিষ্কার বলছে অলমোস্ট। আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সাইকেল বিক্রি যেখানটায় হয়েছে সেই জায়গাটাকেও যেখানে দেখি যে শয়ে শয়ে সাইকেল আসছে কোথা থেকে। ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যে সময়টা অসম্ভব অসাম্যের সময় ইটালিতে, কারণ তারা হেরে গেছে যুদ্ধে, হিটলারের বন্ধু হিসেবে ছিলেন মুসোলিনি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্টুডিও চিনেচিত্তা বা সিনেসিতা, সেটা কিন্তু ইটালিতে ছিল মুসোলিনির ভাইয়ের আন্ডারে। দুর্ধর্ষ টেকনিক্যালি আপগ্রেডেড এবং দুর্ধর্ষ মানে একটা স্টুডিও এবং ওভারঅল স্টুডিও সিস্টেম। সেই রকম একটা রিয়েলিটিতে সব কিছু হারিয়ে যাওয়ার পরে, বোম পড়ে ডিভাস্টেটেড হওয়ার পরে একটা লোক যে সিনেমাটা করছে, সেখানে কি শুধু একজন মানুষের গল্প এটা বলছে? সম্ভবত নয়। ওই সময়টার কথা, ওই সমাজটার কথা, ওই অসাম্যের কথা, যেখানে টাকা নেই, চাকরি নেই, সিনেমা শুরুতেই যেটা আসছে। সুতরাং দ্য বাইসাইকেল থিভস বা বাইসাইকেল থিভস এটা অনেক বেশি অ্যাপ্ট। এবং এই যে রিলেশনের বিষয়টা, এই রিলেশনের বিষয়টা বাবা ছেলে তো বটেই, রিকির যে গল্পটা বলা হচ্ছে, কিন্তু ওরা দুজন তো মেটাফর, ওরা দুজনের মাধ্যমে যে সময়টাকে দেখানো হচ্ছে, সেই সময়টা আসলে অবিশ্বাসের সময়, সে সময়টা আসলে নতুন করে শ্রমিক তৈরির সময়, প্রচুর না খেতে পাওয়া মানুষের সময়, এবং তারা যেন তেন প্রকারেণ বাঁচার চেষ্টা করছে। এটাই তো। হ্যাঁ, এবার যেমন ধরো বাইসাইকেল বিষয়টাকে যে চয়েস করা হয়েছে, মানে এটা একটা বোধহয়, মানে জানি না আমি, যে ওয়ার্কিং ক্লাসের মানে খুব কাজ কমন ম্যানের একটা যে বাইসাইকেল, এটার সেই প্রতীকটাকে রেখে করা হয়তো। এবং তার সাথে আরেকটা জিনিস, যেমন তুমি একটু বলো যে এই ছবিটা তো বোধহয় যে নিও রিয়েলিজম, মানে ওই যে ধারার যে ছবির যে সূচনা শুরু হলো, যেখান থেকে আমরা প্রথমবার, সূচনাটা আরও আগে হয়ে গেছে, মানে যেখানে এখানে মানে গোটা ছবি জুড়েই আমরা দেখি যে বিভিন্নভাবে মানে ইটালির বাইরে আর কি লোকেশনে ক্যারেক্টারগুলো ছুটে বেড়াচ্ছে, কথা বলছে, এই যে ফর্মটা ভেঙে দিল, সেইটা এলো বোধহয়, তাই তো? মানে বাইসাইকেলটাকে চয়েস করার জায়গাটা, এটা আমার একটা খুব ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি আগে জিনিসটাকে ধরে বলছি। আমার ছোটবেলা কেটেছে নৈহাটিতে, তো সেই অঞ্চলে প্রচুর মিল ছিল, কারখানা ছিল, বড় বড় কারখানা। সেখানে 3 শিফটে কাজ হতো এবং বেশিরভাগ মানুষজন, অনেকে বাঙালি এবং অবাঙালি যারা ছিলেন, সাইকেলে করে যেতেন। মানে একটা সময়ে 5 থেকে 7 মিনিট কন্টিনিউয়াস আমি নিজে ক্রিং 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 এই আওয়াজটা শুনতে 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 গেছি। শ্রমিকদের প্রতিভুর মতো করে তারা ওই বাড়িতে যাবে, আবার খেয়ে দিয়ে হয়তো আসবে, অথবা শিফট চেঞ্জ হয়ে অন্যরা ঢুকছে, যাচ্ছে এবং আসছে। যারা যে মানুষগুলো, তারা সবাই প্রায় বাইসাইকেল ইউজ করতো। এবং এই সময়টাতে, এই ইটালির যে সময়টা, সেই সময় সবচেয়ে সুলভ যান আর কি হতে পারে? বাইসাইকেল, সম্পূর্ণভাবে। এবং
আমরা ওখানে বেশ কিছু শটে দেখেছি যে আজকে কলকাতায় আমরা যেটাকে বাদুরঝোলা বলি, সেরকম বাদুরঝোলা হয়ে বাসগুলো বিকে চুরে বাসগুলো এসে দাঁড়াচ্ছে, তাদের পাশ দিয়ে প্রচুর বাইসাইকেলে করে লোকে যাচ্ছে। এবং সিনেমার শুরু থেকে কয়েকটা রেফারেন্স আছে যে এটা এমন এমন জায়গা যে জায়গাগুলো নগর তৈরি হচ্ছে আবার নতুন করে। ব্যাকগ্রাউন্ডে ভ্যালি তখনও রয়েছে, রিকির বউ যেখানে বালতি করে নিয়ে আসছে তার ব্যাকগ্রাউন্ডে শ্রমিক, এটা শ্রমিকদের জন্য 4-5 তলা বিল্ডিং তৈরি করা হয়েছে, ছোট খুপড়ি ঘর, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তখনও ভ্যালি দেখা যাচ্ছে। অর্থাৎ নতুন করে উপনিবেশ, নতুন করে জায়গা তৈরি হয়েছে, বড় শহর ভেঙে গেছে মানে গোলা পড়ে বা বোম পড়ে, যেটা ওদের রিয়েলিটি। সেই রকম একটা সময়ের গল্প হচ্ছে এইটা, তার মধ্যে দুজনকে বেছে নিচ্ছে। এবং হ্যাঁ, বাইসাইকেল তো একটা শ্রমজীবী মানুষের একটা তো প্রতিভূ সেই সময় বটেই। আমার ছোটবেলাতেও, আমি এখন অনেক কমে গেছে, কিন্তু সাইকেল করে প্রচুর লোক চাকরিতে যেতেন। তথাকথিত এই মুহূর্তে উন্নত দেশের রাষ্ট্রপতি মানে প্রধানরা তারা সাইকেলে করে অফিস যান, কিন্তু এটা এক সময় কমন ম্যানের জিনিস ছিল, মানে একদম গরিব মানুষের যানবাহনের একটা অংশ ছিল সাইকেল। ওখানেও নতুন সমাজ যেটা উঠে আসছে যুদ্ধের পরের, বিধ্বস্ত যে টেকনোলজিক্যালি কলকারখানা, কাজ কম, এই যে জিনিস, অর্থাৎ দূরে যেতে হচ্ছে সাইকেলে করে, সেটা অ্যাফোর্ডেবিলিটির জায়গাটা হচ্ছে সাইকেল, যেটা 0.5 ঘন্টা 40 মিনিট চালিয়ে একজন বেশ অনেকটা দূরে গিয়ে কলকারখানা বা কোনো কাজে জয়েন করতে পারে। আমাদের রিকির গল্পও তো তাই। একটা দৃশ্যর আর কি, মানে এখন মানে এই কিছুদিন আগে ধরো আমি মানে আমার বন্ধু ও আর কি বলছিল আর কি যে কাটোয়া অঞ্চলে আর কি ওর দেখা একটা দৃশ্য, যে সকালবেলা প্রচুর ওইরকম অসংগঠিত লেবার তারা ট্রেন থেকে নামছে, তারপরে কিছু এজেন্ট আছে তারা তাদেরকে কিছু ফিক্স করে দিচ্ছে, তারা পার্টিকুলারলি কিছু কাজে চলে যাচ্ছে। এবং 1948 সালের কাছাকাছি সময় বানানো একটা ছবি আর কি, সেখানেও প্রথম দৃশ্যে ওই যে বাবা রিকি চরিত্রটি অনেকের মাঝখান থেকে উঠে যাচ্ছে, সেখানে যে চিৎকার, মানে একটা কন্টেম্পোরারিনেস, মানে এখনও সেটা খুব রেলিভেন্ট হয়ে থেকে গেছে বোধহয়, নাকি? মানে যে থেকে তো গেছে এবং আরও যাবে। তার কারণটা হচ্ছে বৈষম্য যত বাড়ছে, হ্যাঁ, যে সমাজে বৈষম্য আছে সেখানেই তো এটাকে রিলেট করা যাবে। এখনো তো দিন আনি দিন খাইয়ের সংখ্যাও অনেক। রিকির যে গল্পটা বলছে, সাইকেলের জন্য তার চাকরি, সাইকেল চুরি যাওয়ার পরে তার চাকরি নট, এবং সেই সাইকেল খোঁজার পেছনে সমাজটাকে দেখানো, সময়টাকে দেখানো। আমাদের এখানেও তো এরকমভাবে লেবারের বিষয়টা খুবই সুলভ, এখনো বিভিন্ন এতে চা বাগান থেকে আরম্ভ করে বহু জায়গা আছে। সেটাই আমরা যারা তথাকথিত প্রিভিলেজড ক্লাস, আমরা হয়তো তথাকথিত একদম পুঁজিবাদী না হতে পারি, কিন্তু আমরা সবাই তো বুর্জোয়া জিনিসটার মধ্যে রয়েছি, এবং আমরা তো মোটামুটিভাবে প্রিভিলেজ ক্লাস। আমরা যে ইকোনমিটায় বিলং করতে পারি, আমরা আমাদের যা প্রয়োজন স্বাচ্ছন্দ্য সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি। কিন্তু এখনও আমাদের একটা বিশাল সংখ্যক ওই রিকির মতোই যারা ওই সাইকেল বা না হলে পায়ে হেঁটে চাকরিটা করে, বা কাজে যায়, বা কারখানায় যায়, বা কোনো একটা হাতের কাজের কোনো কাজ পেতে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সময়টা, যে সময়টা যুদ্ধের পরের যে অসম্ভব যে এক্সট্রিম একটা সময়, যেখানে কিছু লোকের কাছে পয়সা আছে এবং বেশিরভাগ লোকের কাছে কিছু নেই। আজকে ভারতবর্ষে আমাদের যেটা, ভারতবর্ষ না টোটালি পুঁজিবাদী, ভারতবর্ষ না সামন্ততন্ত্রকে বিদায় করেছে। এই দুটোর ফলে আমাদের সমাজে এখনও লেবার খুব সুলভে পাওয়া যায় এবং চাকরি দিন দিন কম। সুতরাং দিন আনে দিন খাই এই যে লেবার, সেটা এখনো প্রচুর, এবং এখনো বহুদিন হয়তো তারা থাকবে। একটা জিনিস যেমন বলো সুমনদা, বাবার চরিত্রটার ক্ষেত্রে সাইকেলটা ও কিনছে, ওর স্ত্রী ওকে হেল্প করছে। না, ওটা কিনছে না, মানে সারাতে দেওয়া ছিল, ওটাকে নিচ্ছে আর কি, কাছে নিয়ে তারপরে মোস্ট প্রবাবলি একটা দৃশ্য আসছে যেখানে ও স্ত্রী একজনের কাছে যান, যিনি সেরকম সো কল্ড মিস্টিক বা দেখতে পান আর কি, সেইখানে যাচ্ছেন। এবার আমার একটা কোয়ারি তৈরি হয়েছে, মানে তখন যখন রিকির চরিত্র ওখানে গিয়ে ওয়াইফকে নিয়ে চলে আসছেন, পরে যখন ক্রাইসিসের মধ্যে সাইকেল হারিয়ে গেছে, তখন আবার চরিত্রটাকে পরিচালক নিয়ে গেছে ওর কাছে, এবং ও গিয়ে ওর কাছে খুঁজছে, মানে চাইছে, ওই আলোর সন্ধান খুঁজছে, এবং একটা কিছু কথা বলছে আর কি, দুটো কথা, তার জন্য একটা টাকা নিচ্ছে। এটা কি খুব কনসিয়াসলি করা? নিশ্চয়ই, কোনটা কনসিয়াসলি নয়।
আমাদের আশপাশে এই মুহূর্তে লটারির দোকান কতগুলো, কিসের জন্য? মানুষ তখনও কোনো একটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করত। রিকি প্রথমে রাজি হয়নি, ওর বউ চেয়ে গিয়েছিল, পরে ও নিজে একটা আশা খুঁজছে সাইকেলটাকে পাওয়া যাবে সামহাও। সেইখান থেকে যে ইনসিকিউরিটিটা, তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এবং ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, এটা কেউ আলোচনা আমরা করি না বা করছি না, সেটা হচ্ছে বাবা নয়, ছেলেও চাকরি করে একটা পেট্রোল পাম্পে, সেও বাবার সঙ্গে সাইকেলে করে গিয়ে সেও মানে কি পরিমাণে দারিদ্র থাকলে কোন সময় হলে ওইটুকু একটা 7, 8, 10, 12 বছরের 8-10 বছরের ছেলে, ওটা সে বা 12 বছর ম্যাক্সিমাম, তা স্কুলে না গিয়ে সে শ্রমিকের ছেলে, শ্রমিক অলরেডি হয়ে গেছে। তাও তো তার শ্রমিকের তার 2টো ঘরটর আছে, বেশ সুন্দর অন্তত ঘরটরগুলো রয়েছে। আমাদের দেশে তো সেটাও নয়। কাজেই আমাদের দেশে এই দিন আনে দিন খাই যেটা মজুর যারা, সেটা তো অনেক বেশি সুলভ, কিন্তু গল্পটা ইটার্নাল, যেখানে বাবা এবং ছেলে একই সঙ্গে শ্রমিক। মাকে বিছানার চাদর এবং অন্যান্য জিনিস কেচে সেটাকে বন্ধক রাখতে হয়, সেখান দিয়ে সাইকেল ছাড়ানো হয়, তারপর বাবা এবং ছেলে, একজন হয়তো 40-42 আর একজন 10-12, তারা একই সাথে সেই সাইকেলে করে তথাকথিত তাদের কাজে যায়। সেই বাচ্চাও একটি শ্রমিক, শিশু শ্রমিক, এবং বাবা যায় এবং চাকরি তার মানে পায়, এবং তারপর সাইকেলটা চুরি হয় সাইকেলটা। এই যে ভয়ঙ্কর রিয়েলিটিটা, মানে খাদ্য নেই, চুরিও করছে বোধহয় কেউ, সেও ক্রাইসিস, মানে সে আরো দরিদ্র সম্ভবত। তার মা তো বলছে, তার ঘরটাকে ঢুকে দেখা যাচ্ছে যে তোমরা বলছো এই জিনিসটা, দেখো কিছু নেই। তো অবশ্যই সময়টাকে দেখাচ্ছে, সমাজটাকে দেখাচ্ছে। আসলে যারা দেখাচ্ছেন সেই মানুষগুলো, ভিক্টোরিয়া দে সিকা নিজে তখনকার দিনের ইটালির বিখ্যাত অভিনেতা, মানে হি ওয়াজ এ হিরো। ডিসিকা, হ্যাঁ, হি ওয়াজ এ হিরো, অভিনেতা ছিলেন, খুবই ভালো অভিনেতা এবং নামকরা অভিনেতা। এবং ভিক্টোরিয়া দে সিকার এটা খুব, মানে এটা লোকে সবাই জানে না, বাইসাইকেল থিভ যথেষ্ট ভালো বাজেটের ছবি। বাইসাইকেল থিভ মোটেই কম বাজেটের ছবি নয়। তার কারণ বাইসাইকেল থিভসে ডিসিকা নিজে টাকা ঢেলেছিল এবং অন্যান্য প্রডিউসার্স ছিল, 2-3 জন মিলে ছবিটা হয়েছিল। কিন্তু তার যে স্পিরিটটা সেই স্পিরিটটা সিজারে জাভেত্তিনি, রোজেলিনি যে স্পিরিটের, এও তাই। এরা কিন্তু সবাই বামপন্থী ছিলেন, সবাই রাশিয়ান স্কুলিং দ্বারা সাংঘাতিকভাবে উদ্দীপিত হয়েছিলেন। এবং এই আলোচনা কেউ করে না, কিন্তু আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। 1922 সালে পৃথিবীতে প্রথম ডকুমেন্টারি হয়। ডকুমেন্টারি ফিল্ম যদি না আসতো, তাহলে এই ধরনের নিও রিয়ালিস্টিক সিনেমাগুলো আসতো না। কারণ ডকুমেন্টারি ফিল্ম আমাদের দিয়েছে এনি স্পেস ইজ আ শুটিং স্পেস, এনি বডি ইজ মাই শুটিং বডি, মাই হিরো অর হিরোইন। যে কেউ সাবজেক্টে উঠতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে। সেই থিমটাকে নিয়েই এই যে এক্সিস্টিং লাইট, অমুক তমুক, এই যে বাইসাইকেল থিভ বা অন্যান্য রোম ওপেন সিটি ইত্যাদি যে সিনেমা, তার যে বেসিক অ্যাস্থেটিক্সটা, সেটা কিন্তু এসছে রাজনীতি থেকে যেমন, অর্থনীতি থেকে যেমন, প্রয়োজন থেকে যেমন, তার সঙ্গে আমাদের ডকুমেন্টারি ফিল্ম যে রিয়েলিটিটা দিয়েছিল তার দ্বারাও। তার কারণ ক্যামেরা তখন আরো অনেক বেশি মোবাইল হয়েছে, যুদ্ধের প্রয়োজনে এমন ক্যামেরা বানানোর প্রয়োজন পড়েছে যেটা নিয়ে যুদ্ধক্ষেত্রে দৌড়ানো যায়। স্প্যানিশ আর্থ সিনেমা হয়ে গেছে, এইসব ডকুমেন্টারিতে আমরা দেখেছি। এবং সেই সিনেমাগুলো এমন এমন জোনকে ওপেন করেছে, সে তারই এক্সটেনশন হচ্ছে দ্য বাইসাইকেল থিভ, যা এক্সটেন্সিভলি একটা বড় শহর জুড়ে সিনেমাটা শুটিং হয়েছে। কি নেই, শ্রমিক বস্তি থেকে আরম্ভ করে রাস্তা, বাজার, গির্জা এবং সব জায়গায় শুট করা হচ্ছে, কমপ্লেক্স টাইপের জিনিস। এবং সেগুলো কিন্তু হাউজিং কমপ্লেক্সগুলো সবাই কিন্তু শ্রমিকের হাউজিং কমপ্লেক্স, সব ওপরের দিকে উঠেছে, খুপড়ি ঘর। আমরা এখনো আমাদের গরিব মানুষদের এটা দিতে পারিনি, ওরা সেই সময় ওটা করেছে। যাই হোক, যেন তেন প্রকারেন ইউরোপ, কিন্তু ব্যাপারটা তো একই, ব্যাপারটা তো তাই। এবং এর পেছনে এরা সবাই
তাদের বামপন্থী সত্তাটা এমন একটা সত্তা ছিল যেটা এই কমন ম্যানের গল্প বলেছে, নোবডিজের কথা বলেছে, প্রোলেটারিয়েটের কথা বলেছে, যারা কেউ নয়, তাদের গল্প ওটা ওরাই বরাবর বলে এসছে। তাদেরই একটা গল্প হচ্ছে দ্য বাইসাইকেল থেকে। এবার বাবার চরিত্রের এই যে মানে একটা দ্বন্দ্বের যে ওই যে জায়গাটা আসছে আর কি, যে দৃশ্যটা আসে আর কি, আমরা দেখতে পাই যে মানে যখন ও আর কোনোভাবেই বুঝতে পারছে যে হয়তো সাইকেলটা মানে ওর এই সাইকেলটাকে ও আর খুঁজে পাবে না, তখন সেই খেলার একটি মাঠের পাশে বাবা আর ছেলে গেছে, ছেলেটি রাস্তার পেভমেন্টে বসে আছে, বাবাকে দেখতে পাচ্ছি, বাবার পার্সপেক্টিভ থেকে পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সাইকেল সে দেখছে এবং আমরা দেখতে পাই মানে দর্শক হয়তো রিলেট করে যে বাবা একজন চুরি করবে কি করবে না, এবং এই যে অন্তর্দ্বন্দ্ব তার আগে চরিত্রর যে পজিশনিংটা যেখানে সে অনেক কিছুর জন্য লড়ছে, যদিও তার আগে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য আছে যেটা আমি তোমাকে পরে হয়তো জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে ওই রেস্টুরেন্টের একটা দৃশ্য আর কি। তা এই দৃশ্য মানে ওই অন্তর্দ্বন্দ্ব যেটা ক্যারেক্টারটা আর কি, মানে আমি বলতে চাইছি যে তার মানে কি ধরো মানে খুব অর্থনীতি চাপ এবং অর্থনৈতিক চাপ বা মলিনতা অ্যাকচুয়ালি কমন ম্যানকে ক্রাইমের দিকে ঠেলে। আসলে ওই মানে আমরা এর আগে একদিন আমরা মেঘে ঢাকা তারা নিয়ে একদিন কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। সেখানেও তো সেই সমাজ অর্থনীতিটাই মেয়েটাকে একটা জায়গায় ঠেলে দিচ্ছে, এখানেও তাই। এই লোকটা তার নিজের এথিক্সের এগেনস্টে দাঁড়াচ্ছে। সে শ্রমিক ছিল, সে চোর হচ্ছে, এবং এই গল্পটা কোনো একজন চোরের গল্প হয়ে দাঁড়াচ্ছে না। তার কারণ চুরি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে মিশে যাচ্ছে তার বাবা আর ছেলে হাত ধরে সম্পূর্ণভাবে। তখন ওটা আর কারোর একার গল্প থাকছে না। কিন্তু হ্যাঁ, ওই জায়গাটায় যখন ও বসে সাইকেলগুলোকে দেখছে, তখন তো যে লোকটা চোর নয়, সে প্রচণ্ড পরিমাণে নিজের সঙ্গে টানাপোড়েনে আছে, কারণ তার এথিক্যাল স্ট্যান্ড, তার প্রিন্সিপাল, তাকে চুরি করতে হচ্ছে, এবার সে চুরি করবে, এবং ওই চুরিটা না করলে তার চাকরি থাকবে না, তার নতুন যে বাচ্চাটা হয়েছে তাকে খাওয়াতে পারবে না, ছেলেকে খাওয়াতে পারবে না, স্ত্রীকে খাওয়াতে পারবে না, এবং নিজেও করতে পারবে না। এবং এই একই রকম জিনিস আমরা ওই চোর সাইকেল যে ছেলেটি করেছিল তার বাড়িতে গিয়েও ওই একই অবস্থা আমরা কিন্তু আবিষ্কার করেছিলাম, দারিদ্র। অর্থাৎ দারিদ্র সমাজের এবং অর্থনীতির যে রাজনীতি, তা একটা লোককে ডিহিউম্যানিটাইজ করছে, ডিহিউম্যান করছে, ইনহিউম্যান করছে, এবং সে চোরে পর্যবসিত হচ্ছে। এটাই সিনেমাটা। তার মানে এটার মধ্যে একটা খুব হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের একটা ফ্রম দ্য ভেরি বিগিনিং ইটস দেয়ার রয়েছে, তাই তো? যদিও আমরা এই সিনেমায় খুব বেশি হ্যাভদের দেখিনি, ইটস আ স্টোরি অফ হ্যাভ নটস মোস্টলি, এবং তাদের সংখ্যা যেন পিঁপড়ের মতো কন্টিনিউয়াস দেখাচ্ছেন। উনি সাইকেল করে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, বাসে করে ঝুলতে ঝুলতে আসছে, এমন মানে গির্জাতেও যারা যাচ্ছে তারা কারা যাচ্ছে গির্জাতে, খাওয়ার লোভে যাচ্ছে। গির্জার কথা বললে এবার গির্জাতে তো একটা বিশাল বড় দৃশ্যায়ন আছে যে গির্জার ভেতরে ঢুকছে বাবা, গিয়ে একটা লোককে ফলো করতে করতে রিকি যাচ্ছে, এবং তারপরে গিয়ে সেখানে একদিকে প্রেয়ার চলছে কিন্তু কমন ম্যান তার ইয়ের সাথে মানে সেখানে তার মানে একটা স্যাটায়ারের ইঙ্গিত বা ওই জায়গাটাকে ডিরেক্টর একটা কিছুভাবে দেখিয়েছেন বোধ হয়। একদম একদম ওই রুটি কাপড়া আর মকান হিন্দি সিনেমা হয়েছিল, কিন্তু ওরা খাবারের জন্য যাচ্ছে, প্রে করতে ছাটাই যাচ্ছে, ওরা খাদ্যের জন্য যাচ্ছে। এবং এইখানে একটা জিনিস অদ্ভুত, সেটা হচ্ছে এর আগেও আমি একটা শটে যাচ্ছি, মানে যেখানে রিকি সাইকেলটা নিচ্ছে সেখানে একজন বৃদ্ধ ভদ্রলোক একটা দূরবীন জমা দিয়ে টাকা নিচ্ছেন, হ্যাঁ, ওই বাইনোকুলার দিয়ে। হ্যাঁ, আমরা দেখতে ওই লোকটা যে মুখটা, ওই মুখটা অনেক কথা বলে, ওর আর কিছু নেই, একটা দূরবীন আছে, ও খাবে, ওইটাকে বাঁধা রেখে টাকা নিয়ে ও খাবে। তাহলে কোন রিয়েলিটি, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং ওদের যখন বিছানার এগুলো ওই করছে, আমরা দেখছি একটা লোক বেয়ে 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 উঠছে, একটা শট করে গেল, এবং সব মানে একটা শটের মাধ্যমে বুঝিয়ে দিল যেটা এটাই একটা ইটার্নাল, যে এদের এটাই রিয়েলিটি, সবাই বন্ধক রেখেই খাচ্ছে এখন,
ভয়ঙ্কর একটা রিয়েলিটি। মানে আসলে এই যে রিয়েলিটিটা এন্ডে বাবাকে এবং ওই চোরে পর্যবসিত করছে, বাচ্চা ছেলেকে শ্রমিক করছে একটা জায়গায়, আর বাবা চোর হচ্ছে, এবং হাত ধরে জনগণের মধ্যে শেষে মিশে যাচ্ছে, কারণ তারা জনগণেরই অংশ। জনগণের বেশিরভাগের গল্পই তো এইটা। এবং যারা গির্জায় খেতে যাচ্ছে তারা ধর্ম এখন অতই নয়, পাপ পুণ্য কিসের পাপ পুণ্য, কারণ যে লোকগুলো ওখানে গিয়ে বসছে তারাই সাইকেলের কেউ চোর, কেউ পিম্প, এরাই যাচ্ছে হ্যাভ নটস। দিস ইজ আ স্টোরি অফ দ্য হ্যাভ নটস মোস্টলি। কিন্তু হ্যাভ নটসরা কেন হ্যাভ নটস তার পেছনের রাজনীতিটাকে দেখাচ্ছেন ভিক্টোরিয়া দে সিকা, জাভাত্তিনি এরা। এবার ধরো এই আরেকটা দৃশ্য, যে দৃশ্যটার কথাটা বলছিলাম আর কি, যে বাবা যখন মাঝখানে একটা জায়গাতে আর কি ছেলেকে নিয়ে ঢুকে পড়ছে একটা খুব দামি বহুল রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ছে, এবং সেখানে গিয়ে বলছে, মানে সেখানে গিয়ে সে তখন ওই সময়টাকে বাঁচতে চাইছে হয়তো, এবং আমার সেই এটাই বোধহয় ওর শেষ সম্বল ছিল, পকেটে শেষ সম্বল ছিল। নিজে খাচ্ছে না, ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে চাচ্ছে, সারাদিন খায়নি সে, বাবার সঙ্গে সাইকেল খুঁজেছে। এটাও একটা মানে একটা হ্যাভ নটের মানুষদের হয়তো একটা পার্ট আর কি। আমি বলছি যেমন ধরো, মানে এটা জানি না তুমি কীভাবে বলছো, যেমন ধরো ওই একটা দৃশ্য ইয়েতে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখায়, যে দাদা বোনের কাছে যাওয়ার আগে আর কি একটা বিলাসবহুল হোটেলে কলকাতাতে ঢুকছে আর কি, এবং সেখানে গিয়ে সেই অনেক কিছুর মধ্যে ইনফ্লুয়েন্সড হচ্ছে আর কি, নেশামুক্ত হচ্ছে আর কি। তার আগে একটা ভয়ঙ্কর কথা আছে না, ঈশ্বর মানে বিজন ভট্টাচার্যের ক্যারেক্টারটা যেটা বলছে, কলকাতায় যাবে, কলকাতায় এখন বিভৎস মজা। হ্যাঁ, এই যে বিভৎস মজা, সেই বিভৎস মজার মধ্যে এসে দাঁড়াচ্ছে দাদা সুবর্ণরেখায়, আত্মহত্যা করতে যাচ্ছে। তার আগে ওই সময় জানলা দিয়ে বিজন ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা যেটা বলছে, কলকাতায় যাবে, ওখানে বিভৎস মজা। এবং ওই ইয়েতে বাইসাইকেল থেকে ওইখানে আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট চলছে, মানে বাচ্চা ছেলেটি যে খাবারটা খাচ্ছে তখন ওর একটা লুক এক্সচেঞ্জ হয় পাশের টেবিলে একটি মেয়ের সাথে, যার সঙ্গে একটা বোঝা যায় যে ইকোনমিক ক্লাসের একটা ডিফারেন্স আছে, এবং ওটাকে খুব খুব ধরে ধরে ওইটাকে বিল্ড আপ করানো হয়েছে। হ্যাঁ, তার কারণ রেস্তোরাঁটা তো একটু আপার ক্লাসের রেস্তোরাঁ। ছেলেটা ওই বাবা তার শেষ সম্বলটুকু দিয়ে ছেলেটাকে ওইটা খাওয়াচ্ছে, কিন্তু ছেলে ওর রিয়েলিটিটা তাও ততদিনে বুঝে গেছে, কারণ ও তো শ্রমিক, ও তো এক্সপ্লয়েটেড, এবং যে খাচ্ছে সে আপার ক্লাসের। ওই জায়গার যে দ্বন্দ্বটা নিশ্চয়ই অবশ্যই ঠিকই অবজারভেশন, ওটাকে তো বার করা হয়েছে। ক্লাসের মধ্যে যে দ্বন্দ্বটা, সেই বাচ্চাটাও বুঝে গেছে। বাবা তো বাইরে, বাবা তো আছেই। আরেকটা মানে আর ওই যে সাইকেল চুরি যাওয়ার পরে আর কি, এই যে বাবা যখন ছেলের সামনে গিলটাকে ফেস করছে, এই যে দৃশ্যায়ন, এই দৃশ্যায়নটা মানে মাথা খারাপ করে দেওয়ার মতন একটা দৃশ্যায়ন আর কি। মানে মানে আমি যখন নিজেকে প্লেস করছি ওইখানে, যে বাবা যে ছেলে দেখছে বাবাকে, যে বাবা চোর হয়ে উঠছে, মার খেয়েছে, আবার ছেলে কেঁদে ফেলছে, মানে এই দৃশ্যায়ন অসাধারণ, ভাবা যায় না। মানে এটা মানে একই সঙ্গে শকিং, ভীষণভাবে হিউম্যান। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই লোকটা আমাদের যে প্রোটাগনিস্ট রিকি, এ তো একজন শ্রমিকই ছিল, এ তো অভিনেতা ছিল না। এটা নিয়ে এখন ইন্টারেস্টিং অনেক গল্প আছে। এটা হলিউডের প্রোডাক্ট হওয়ার কথা হয়েছিল, আচ্ছা, এবং তাতে হলিউডের একজন স্টার তিনি অভিনয় করবেন এরমভাবে হয়েছিল, কিন্তু আলটিমেটলি ওটা হয়নি। এবং ভিক্টোরিয়া দে সিকা একজন শ্রমিক, তাকেই ওইভাবে খুঁজে অনেকের মধ্যে থেকে খুঁজে এনেছিলেন। এই লোকটা প্রথম অভিনয় করলো এটা। আচ্ছা, এবং এই রিকির চরিত্রে যিনি একদম প্রথম ফার্স্ট অভিনয়, প্রথম অভিনয় এটা। এক্ষেত্রে আমাকে আরেকটা রেফারেন্স দিতে হবে, সেটা হচ্ছে টাইপেজ। এটা কিন্তু আবার সেই রাশিয়ান স্কুলিংয়ে আইজেনস্টাইনের। আইজেনস্টাইন এই জিনিসটা অনেক আগে ব্যাটলশিপ পটেমকিনেও করেছেন বিভিন্ন জায়গায়। এমন লোককে ধরে আনছেন এবং তাদের স্বাভাবিক ড্রেস এমন, তাদের চোখ মুখ অভিব্যক্তি ড্রেস দেখলেই বোঝা যাচ্ছে তারা কারা, কাকে রিপ্রেজেন্ট করছে, কোন ক্লাসকে। এই লোকটারও গালটা একটু এরকম করা, লোকটা তো তথাকথিত হ্যান্ডসাম নয়, না একদমই না, সেইভাবেই জিনিসটাকে সাজানো, সেইভাবেই করা।
পরবর্তীকালে লোকটা অভিনয় আরও দু একটা করেছে যা শুনতে পেয়েছি, কিন্তু এই লোকটার এটা প্রথম কাজ এবং ওকে বাছাই হয়েছে ওই কারণে। কমন ম্যান, নো বডি, যার কোনো স্টার সুলভ ব্যাপার নেই। বাচ্চা ছেলেটাকে নিয়ে কিছু বলবে? মানে আমি ওই মুখটা সম্বন্ধে মানে কিছু জানি না, মানে অদ্ভুত অভিনয়, অদ্ভুত অভিনয়, এটুকুই বলা যায়। মানে ওই ছেলেটি মানে ওই ম্যাচিওর্ড অভিনয় কিভাবে, কাস্টিংটাও যে মানে ডিরেক্টরের জায়গা থেকে। আচ্ছা, এটা কিন্তু একটা কথা আমি বলবো, এটা কিন্তু শুধু একজন ডিরেক্টরের হিসেবে কাজটা হয়নি, ওদের কিন্তু একটা টিম ছিল, তার মধ্যে সিজারে জাভাত্তিনি, হ্যাঁ, এরা যে লোকগুলো ছিল যিনি স্ক্রিপ্ট করছেন, মানে তারা কিন্তু মারাত্মক মারাত্মক ইন্টেলেকচুয়ালস, তাদের সংগঠিত একটা টিম, সেইখান থেকে সিনেমাটা হচ্ছে যেটা ডিরেক্ট করছেন উনি। এবং এর ফলে যে সাবজেক্টটা এক্সপ্রেসড হচ্ছে সেটা অনেক গভীর, একই সঙ্গে অথচ অনেক বিস্তৃত। তার মানে এখানে তুমি একটা কথা বললে যে তারা সব তার মানে ইন্টেলেকচুয়ালরা হ্যাভ নটসদের সঙ্গে রিলেট করায় নিজেদেরকে, বা কথা বলে। আগে আমাদের মানে খুব অদ্ভুত ইন্টারেস্টিং, আজকেও এটা ফিরে আসছে, ঋত্বিক ঘটকের সময়ের যে ব্যাপারটা, মেঘে টাকা তারাতে তিনিও বামপন্থী ছিলেন, তিনিও তাদের কথাই বলেছেন তার সিনেমাতে। এবং মানে আমরা যদি তার তিতাস দেখি, কাদের কথা বলছেন অবশ্যই। আর এই লোকটাও, এরাও, রোজেলিনি থেকে আরম্ভ করে সিজারে জাভাত্তিনি, এরা প্রত্যেকেই ওই হ্যাভ নটসদের কথাই বলছেন। সময়টাই সাংঘাতিকভাবে, সেই সময়টা যদি আমরা দেখি 1917-র পর রাশিয়ান বিপ্লব, সারা পৃথিবী জুড়ে প্রচণ্ড বামপন্থীদের একটা মানে ঝড় চলছে তখন। এর এটা 48 সালের সিনেমা, 48-49। এর ওই সময় চীনের বিপ্লব, আমরা ভাবতে পারি এটা পরপর সারা পৃথিবী জুড়ে তখন ঘটছে। লাতিন আমেরিকাও তখন ফুটছে নানান রকমভাবে, তখন ওই বিপ্লব প্রতি বিপ্লব এই জিনিসগুলো তৈরি হবে পরপর ওই সময়টায় আসছে লাতিন আমেরিকাতে। সারা পৃথিবী জুড়েই বামপন্থী সত্তার একটা বিরাট জায়গা তখন। এবং সেই বামপন্থী সত্তার এক্সপ্রেশন হচ্ছে হ্যাভ নটসদের গল্প বলো। আমাদের এখানে মানিক বন্দ্যোপাধ্যায় যে গল্পগুলো যেভাবে বলেছেন, আরও অনেকেই আছেন, কিন্তু এই যে নোবডিকে সামবডি করে তোলা ডকুমেন্টারি যেটা শেখালো, সেটাকে এরা একটা ন্যারেটিভ স্ট্রাকচারে ফেলে। আচ্ছা, একটা জিনিস বলো, যে এই যে ন্যারেটিভ স্ট্রাকচারটা, এই যে এই ছবির ক্ষেত্রে, এই ধরনের ছবির ক্ষেত্রে, এখানে কি 3 অ্যাক্ট স্ট্রাকচার এবং ওইভাবে হিরো মানে জার্নি, মানে এটা এই এনারা কি আছে? কিন্তু আছে, হ্যাঁ, আমি বলছি যে এটাকে কি ওরা কি রেফারেন্স তোমার ক্লাসিক্যাল ড্রামা থেকে নিয়েছে, নাকি এটা ওনাদের নিজেদের? ক্লাসিক্যাল ড্রামা থেকে তো ওদের কাছে এটা ন্যাচারালি আসবে, কারণ ক্লাসিক্যাল ড্রামাটা হচ্ছে গ্রেকো রোমান সম্পূর্ণভাবে একটা আইডেন্টিটি। আচ্ছা, হ্যাঁ, ইটালি কি গ্রেকো রোমান সরাসরি ইটালির, তাদের মধ্যে এই জিনিসটা তো থাকবেই। কিন্তু এই সময়ে যেটা হয়ে দাঁড়াচ্ছে, গ্রেকো রোমান স্ট্রাকচারে যেটা হয় সেটা হচ্ছে একজন বড় কিছু করতে যায় কাজ, সে ভাগ্যাহত এবং ট্র্যাজেডি ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ঘটে, তাকে নানা স্ট্রাগল করে সেটা করতে হয়, সেটা এর মধ্যে আছে। কিন্তু আমরা 19th সেঞ্চুরির পর থেকে, শিল্প বিপ্লবের পর থেকে বামপন্থী যে জায়গাটা আসছে, সেখান থেকে কিন্তু মানুষ দেখছে যে সবটা তার হাতে না থাকলেও অনেকটা তার হাতে আছে, সেও অনেক কিছু পরিবর্তন করতে পারে। বামপন্থীরা কিন্তু এই জন্যেই নোবডিদের সামবডি করে তোলার একটা চেষ্টা করছে। সে হয়তো পুরো বড় অর্থনীতি এবং রাজনীতির সঙ্গে হেরে যাচ্ছে, কিন্তু সে স্বপ্ন দেখছে, সে কাজ করছে, সে এগোচ্ছে। এই সিনেমার এন্ডে সে মার খাচ্ছে, করছে, কিন্তু জীবন যাপন করছে, ছেলের হাত ধরে জনগণের মধ্যে মিশে যাচ্ছে। এখানে কিন্তু তথাকথিত ওই স্টারেড সিনেমা এটা ঠিক নয়, কিন্তু অবশ্যই এখানে একটা স্ট্রাকচার আছে, অবশ্যই এখান থেকে বিগিনিং মিডল এন্ডের একটা কারণ গল্প তো একটা গল্প বলা আছে, এটা সম্পূর্ণভাবে আছে গল্প। এবং শুধু তাই নয়, আবার আমি বলছি, এটার পেছনে একটা ভালো ইকোনমি ছিল, সেই ইকোনমিটাকে তোলারও একটা প্রয়োজন ছিল। সুতরাং রোম ওপেন সিটি আর বাইসাইকেল থিভসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। বাইসাইকেল থিভ অসাধারণ সিনেমা, রোম ওপেন সিটি যেভাবে সরাসরি রাজনীতিকে সাবজেক্ট করে কাজ করেছে, ফাসিজমের এগেনস্টে কাজ করেছে, বাইসাইকেল থিভ তার পরেরটাতে ফাসিজমের অবসানের পরে
সেই সমাজের অর্থনীতি, মানসিকতা তাই নিয়ে কাজ করছে। কিভাবে মানুষ পুতুল হয়ে যায় অর্থনীতি এবং সমাজের বিভিন্ন জায়গায়, যেখান থেকে আস্তে আস্তে কেউ হয়ে যায় চোর, কেউ পকেটমার, কেউ স্বপ্ন সন্ধানী। এবার যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেরকমভাবে জিনিসটা এগোয়। কিন্তু বামপন্থী চেতনার থেকেই তো এই ছবিগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। সাংঘাতিকভাবেই বামপন্থী চেতনার এতে, এবং সারা পৃথিবীটাই ওই সময় তাই। সরাসরি দুটো ক্যাম্প, পুঁজিবাদের ক্যাম্প এবং বামপন্থীদের ক্যাম্প। সেই অ্যাস্থেটিক্সটাই নাটকে, সিনেমায় ভীষণভাবে আসছে। এবং ছবির শেষের দিকে কিন্তু তোমার এই যে সাইকেলটি যেটা সেটা কিন্তু এরা দুজনে পেলেও মানে ওই পাচ্ছে না আর কি, এবং ওই ভিড়ের মধ্যে বাবা ছেলে হেঁটে চলে যায়। তথাকথিত এটা খুব আশাবাদের সিনেমা সেটা তো নয়, রিয়েলিটির সিনেমা। এর বাইরে ওই সময় অন্য রিয়েলিটি হতে পারে না। কিন্তু ছেলে এবং বাবা অর্থাৎ দুটো প্রজন্ম পরস্পরের হাত ধরে সামনে ভবিষ্যৎ জনগণের মধ্যে মিশে যাচ্ছে। হয়তো তারা আরো কোনো গল্প তাদের আসবে, আমরা জানি না, মানে যে গল্পটা তাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক থেকে চলবে আর কি, ব্যক্তিগত জীবন থেকে আসবে। এবং আরেকটা জিনিস দেখো সুমিন্দা, যে ওই প্রথমে আমরা দেখতে পাই যে বাবা মানে রিকির ওয়াইফকে আমরা দেখতে পাই বালতি ভরছে, জল তুলছে আর কি। আমার তো ওই জায়গাটা দেখলে মনে হয় যেন ওই কাঁচরাপাড়া অমুক তমুক জায়গার রেল লাইনের পাশে যে সরকারি আবাসনগুলো হয় ঠিক ওই রকম, শ্রমিক আবাসন ঠিক ওই রকম। এবং ওইরকম কলতলায় ঝগড়াও হচ্ছে ওখানে। সেই জিনিস কটা সিনেমায় আমরা দেখেছি, হলিউড টলিউডে প্রায় দেখিই নি আমরা এই জিনিসগুলো। এই যে অল্টারনেটিভ মানুষ, অল্টারনেটিভ জীবন যাপন, সেটা সিনেমায় নিয়ে আসা, এই নিউ রিয়েলিস্ট। এবার এই একটাই মানে যেমন শেষের দিকে এসে গেছি, এবার বলি যে জিজ্ঞেস করি যে যেমন ধরো 2 বিঘা জমিন যখন বিমল রায় এখানে ছবিটি করছেন আর কি, 2 বিঘা জমিনের ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্স কি এই গল্পটার থেকে ঘটেছিল বিমল রায়ের? মানে হতেই পারে সাংঘাতিকভাবে, মানে আমাদের পথের পাঁচালীর রেফারেন্স তো সবাই দেয়। 2 বিঘা জমিন নিশ্চয়ই আশপাশে ওই সময়, বা ওটার বাইরেও তোমার আইপিটি এর পুরো এতে ধরতি কা লাল এই সিনেমা, এগুলো সমস্তই কিন্তু ভীষণভাবেই নিও রিয়েলিস্টিক সিনেমার দ্বারা ভীষণভাবেই ইনফ্লুয়েন্সড। এবং আইপিটিও তো একটা বামপন্থী সংগঠন হিসেবেই তৈরি হয়েছিল, এবং এরা সবাই কিন্তু সরাসরি সারা পৃথিবীর বামপন্থী যে আন্দোলন এবং সেই আন্দোলনের মাধ্যমে আর্টকে যে এক্সপ্রেস করা হচ্ছে, রাশিয়ান স্কুলিং, ইটালিয়ান স্কুলিং, ব্রিটিশ স্কুলিং ইত্যাদি বিভিন্ন রকমের যে স্কুলিং, সেগুলো সব কিছু থেকেই এরা নিচ্ছে, নিয়ে নিজের মতো করে করছে। হ্যাঁ, 2 বিঘা জমিনে নিশ্চয়ই আছে। 2 বিঘা জমিনের গল্পটাই তো আমাদের সলিল চৌধুরী, গল্প এবং চিত্রনাট্য দুটোই সলিল চৌধুরী, শুধু মিউজিক নয়। সুতরাং তারা তো আটারলি একজন মানে তখনকার দিনের কমিউনিস্ট বামপন্থী লোকজন, তারা এক জায়গায় মিলিত হয়ে কাজটা করছেন। এই সেম অবস্থায় কিন্তু ইটালিতে ঘটছে, সেম। অনেকগুলো বামপন্থী মানুষ একটা নির্দিষ্ট সমাজ এবং অর্থনীতিতে তাদের আর্টের এক্সপ্রেশন দিচ্ছেন, যেটা নিও রিয়েলিস্টিক। রিয়েলিজমকে নতুন করে ধরছেন, যে রিয়েলিটি আগে ছিল না, যে রিয়েলিটি ডকুমেন্টারির পরবর্তীকালের এবং বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যে ইকোনমি, যে সমাজনীতি, তাকে ধরছে। মানুষের অসম্ভব একাকিত্ব, এলিয়েনেশনের সময় খুব ইন্টারেস্টিং জিনিস। এই সময়ের আশপাশেই কিন্তু এলিয়েনেশন, বিশেষ করে এক্সিস্টেন্সিয়ালিজমের যে ব্যাপারটা, সার্থ, এই সময় আশপাশেই সম্পূর্ণভাবে বিভিন্ন স্কুলিং বিভিন্ন রকমভাবে ফিলোসফিতে, আর্টে এসছে, এবং তারা তাদের মতো করে এক্সপ্রেস করেছেন। এরা এই যে বাইসাইকেল থিভস এবং তাদের যে টিম, তারা ওরকমভাবে করেছেন। তারা ন্যাচারাল লাইটকে ইউজ করেছেন, সাউন্ডকে যতটা পারা যায় নেওয়ার চেষ্টা করেছেন, করে এমন একটা, কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং সিনেমার ছাত্র হিসেবে, সেটা হচ্ছে মেকিংটাকে স্টাডি করাটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। ক্যামেরা প্রায় বোঝা যায় না, ওরা কিন্তু একদম ফিল্ম গুলে খেয়ে নিয়েছিল সম্পূর্ণভাবে। ক্যামেরা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তার ব্লকিং এত ভালো,
এত সুন্দর, লোকে এইগুলো স্টাডি করাটা খুব দরকার। মানে তোমার ওই যে ট্রামের মধ্যে লোক উঠছে রাস্তার মধ্যে, মানে সেখানে তো ধরো মনে হয় যে ক্রাউডকে শুট করেছে, কিন্তু ওরা কিন্তু সেটা ক্যামেরাকে মুড়ে অন্য রকম ভাবে শুট করেছিল জিনিসগুলোকে। কিন্তু সেই সময় ক্যামেরা মানে তো এখনের একদম হ্যান্ডি ক্যামেরা নয় না, কিন্তু সেই সময় কিন্তু আমি এটা আগে বলেছি, সেই সময় কিন্তু ছোট ক্যামেরাও চলে এসছে অনেক। আচ্ছা, কারণ এই যে অ্যারিফ্লেক্স ক্যামেরাটা, অ্যারিফ্লেক্স ক্যামেরা এসেইছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওই আশপাশের একটা টাইমে। তার কারণ ওগুলো অনেক বেশি মোবাইল নিয়ে ওগুলোকে নিয়ে দৌড়ানো যায়। ডকুমেন্টারি ফিল্মের ফলে যেটা হলো সেটা হচ্ছে এমন অ্যাপারেটাসগুলো দরকার হতে আরম্ভ করলো যেগুলো ছোট জিনিসের মাধ্যমে দারুণ আউটপুট দেবে। আচ্ছা, অ্যারিফ্লেক্স ক্যামেরাটাই এই সময় তৈরি হচ্ছে এর আশপাশে, মানে পরে, হ্যাঁ ওই আশপাশের টাইমে শুরু হচ্ছে। এবং ওই ক্যামেরাগুলোকে নিয়ে তুমি যে কোনো জায়গায় যেতে পারছো, গোপনে শ্যুট করতে পারছো। ক্যামেরা বোলেক্স বা বলে একটা ক্যামেরা, একলেয়ার ক্যামেরা, এগুলো পেঁয়াজ দিয়ে স্প্রিংয়ের মাধ্যমে তোলে, মানে ব্যাটারিও লাগছে না, সেরকম ক্যামেরাও চলে আসছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাপারেটাসগুলো একই সঙ্গে উন্নত হচ্ছে কিন্তু ছোট হচ্ছে, যেটা তাদের মোবিলিটিটাকে বাড়াচ্ছে এবং শটগুলোকে এমন এমন শট এরা নিতে সক্ষম হচ্ছে যেগুলো আগে সম্ভব হতো না। আগে যে বিশাল একটা ক্যামেরা ছিল, তার কোয়ালিটি সাংঘাতিক ছিল, কিন্তু সেটা যে কোনো জায়গায় তুমি শ্যুট করতে পারতে না। নিউ রিয়েলিজমে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ শট। এটার এক্সটেনশন আমরা দেখবো পরবর্তীকালে নিউ ওয়েভে, যখন হ্যান্ড ক্যামেরা নিয়ে আরো মোবাইল ক্যামেরা এতে যাচ্ছে। কিন্তু এই ধরনের সিনেমাতে ছোট্ট করে গোপনে ক্যামেরা শ্যুট করা, সেটা কিন্তু তথাকথিত আগের থেকে ছোট ক্যামেরা হচ্ছে বলে, আগের থেকে ছোট, এখনো তার থেকেও ছোট ক্যামেরা চলে আসছে আমরা দেখছি, কিন্তু আগের থেকে ছোট ওই 40-42 সালের মধ্যে চলে আসছে, বিকজ টেকনোলজি উন্নত হচ্ছে। তার ফলে কিন্তু এই ধরনের সিনেমাগুলোকে শ্যুট করা সম্ভব হচ্ছে, এই ধরনের লোকেশনে শ্যুট করা সম্ভব হচ্ছে, এবং ফিল্মের স্পিড বাড়ছে, ইত্যাদি ব্যাপারগুলো আসছে। মাইক্রোফোনে স্ট্রেট সাউন্ড নিতে পারছে, এগুলো সব মিলিয়ে ওই সাংঘাতিক মিজনসেনগুলো তৈরি করতে পারছে, যেখানে পুরো জিনিসটা সবসময় ক্যালকুলেটেড থাকছে না। যেখানে বলতে কি বলছো, মানে পুরোটাই হলিউডে বা অন্যান্য স্টুডিও সিস্টেমে যেরকম ভাবে সবটা সাজিয়ে গুছিয়ে করা, তা তো নয়। আমরা এই ছবিতেই দেখেছি বাইসাইকেল থিপসে একের পর এক রাস্তার শট, রাস্তায় একের পর এক মিজনসেন, সাংঘাতিক পরিমাণে শটগুলো কি করে হচ্ছে, এবং গাড়ির মধ্যে থেকে নিচ্ছে, খুব ডিজাইন, মানে ভীষণ ডিজাইন, ওয়েল ডিজাইনড। কিন্তু ওগুলো করতে পারছে অ্যাপারেটাসের হেল্পটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই সব মিলিয়ে এবং অনেকগুলো জিনিয়াস যারা ওই অ্যাপারেটাসগুলোকে দারুণভাবে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করতে পারছেন, তাদের গল্পের সঙ্গে বাঁধতে পারছেন, সেটা মিলিয়ে সিনেমাগুলো হচ্ছে। টেকনোলজি গল্পের হাত ধরছে, আগেও ধরেছে, কিন্তু সময়ের সাথে সাথে এটা আসছে। এইভাবেই নিও রিয়ালিজমের অন্যতম শ্রেষ্ঠ সিনেমা দ্য বাইসাইকেল থিফ অথবা দ্য বাইসাইকেল থিভস, যাই বলি না কেন আমরা, তার সূচনা হয়, যা আজকের পৃথিবীতেও সমকালীন। যাক, থ্যাংক ইউ। আবার আমাদের আরেকটা এপিসোডে তোমার সঙ্গে আড্ডা দেওয়া গেল। তুমি তোমার মূল্যবান কিছু এবং ওপিনিয়ন এবং ভাবনা শেয়ার করলে, সেগুলো মানুষের কাছে পৌঁছক। আমরাও চেষ্টা করব আগামী দিনে আরও আমাদের আলোচনার পরিসরকে বাড়ানোর জন্য। আজকের এপিসোডের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা আলোচনা করলাম, আজকে আমাদের আলোচনার পরিসর ছিল ভিক্টোরিয়া ডিসিকার দ্য বাইসাইকেল থিফ অথবা বাইসাইকেল থিভস। এই ছবির অনেকগুলো দিককে নিয়ে সৌমেন্দুদার সাথে আলোচনা হলো, যেখানে আমরা সিনেমা মেকিং, তার ডিজাইন এবং সিনেমার ডিরেক্টরের রাজনীতি, সিনেমার রাজনীতি, নিও রিয়েলিজম, যেটা সিনেমার ক্ষেত্রে একটা একটা অন্য দিগন্ত এনেছিল, নতুন ধরনের ভাবে কথা বলা, নতুন সিনেমার ভাষাকে চেঞ্জ করেছিল। সেই কিছু কিছু জিনিসকে আমরা ছোঁয়ার চেষ্টা করলাম। তবে এর আলোচনার পরিসর তো যেহেতু অনেক বড়, সেটা এই সীমিত সময়ের মধ্যে কখনোই করা সম্ভব না। আপনারা দেখুন, দেখে মতামত রাখবেন, এবং আগামী দিনে আমরা সমকালীন এবং ক্লাসিক ছবি নিয়ে আরও আলোচনা রাখব। থ্যাংক ইউ।